নমস্কার শ্রোতা বন্ধুরা, কথাকলির গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে সাহিত্যপ্রেমী মানুষেরা পাবেন ছোট বড় নানা স্বাদের গল্পের সমাহার। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নানা রকম গল্প শুনতে থাকুন। এই চ্যানেলের গল্পগুলি আপনি সরাসরি পড়তে পারেন কথাকলির গল্প ফেসবুক পেজে। আমাদের চ্যানেলের আজকের নিবেদন গভীর রাতের ট্যাক্সি। লেখক সুদীপ মুখার্জি, গল্প পাঠে অভিজিৎ মুখার্জি, অন্যান্য চরিত্রে উদ্দীপন, আকাশ, সৌমি আর মধুলিকা। গল্পটি রেকর্ডিং হয়েছে এনাক্ষী স্টুডিওতে। শুনছেন সুদীপ মুখার্জি রচিত গল্প গভীর রাতের ট্যাক্সি। অফিসের কাজে আসানসোলে এসেছি। একদিনের ঝটিকা সফর আর পাহাড় প্রমাণ কাজের দায়িত্ব। একদিনেই সমস্ত কাজ শেষ করে আসতে হবে, না হলে উপর মহলের তরফ থেকে নানা রকম তিক্ত কথা হজম করতে হবে। বর্তমান যুগে এই বিষয়টি সম্পর্কে আমার মতো সমস্ত চাকুরিজীবী অবহিত। কাজ শেষ করে বেরোতে বেরোতে সন্ধে 6:30 হয়ে গেল। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেল। বিকেলবেলা থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক না কেন, দিনের শেষে ছাপোষা মানুষ হিসেবে ঘরে তো ফিরতে হবে। ট্রেকারে উঠে স্টেশনে আসতে প্রায় 20-25 মিনিট লেগে গেল। স্টেশনে এসে দেখলাম জনশতাব্দী ও বন্দে ভারত দুটি ট্রেনই একেবারে সঠিক সময় বেরিয়ে গেছে। এর আগে যতবার এখানে এসেছি এই দুটি ট্রেনের কোনো না কোনো একটি ট্রেন ছুটতে ছুটতে এসে পেয়েই গেছে, কিন্তু আজ বিধিবাম। এই বৃষ্টি বাদলের দিনে কোথায় একটু তাড়াতাড়ি ফিরবো তা না, আজই দুটো ট্রেন একেবারে সঠিক সময় বেরিয়ে গেল। অগত্যা 7:21 শক্তিপুঞ্জ এক্সপ্রেসই আমার একমাত্র ভরসা। হাতে এখনও আধ ঘন্টা সময় আছে। কাউন্টার থেকে একটা স্লিপারের টিকিট কেটে নিলাম। ওয়েটিং লিস্টে থাকলেও 3-3.5 ঘন্টার রাস্তা, কোনো একটা বসার জায়গা ঠিক জুটে যাবে। প্ল্যাটফর্মে একটা চায়ের দোকানে চা খেয়ে সবে বাড়িতে ফোন করতে যাচ্ছি, এমন সময় ঘোষণা হলো যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস সবে ধানবাদ ছাড়ল, যার অর্থ গাড়িটি প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা দেরিতে চলছে। অর্থাৎ এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। কলকাতায় আবার লাগাতার 3 দিন বৃষ্টি হচ্ছে, তাই ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার সময় যে ভোগান্তি আছে তা বেশ ভালোই বুঝতে পারছি। স্টেশনের বাইরে একটা হোটেলে রুটি তরকা সহযোগে রাতের খাওয়া সারলাম। বাড়িতে ফোন করে গিন্নির সাথে কথা বলে ফেসবুক ইনস্টাগ্রামে ডুবে গেলাম। সোশ্যাল মিডিয়ার দৌলতে এরকম অবসর সময়গুলো যে কোথা দিয়ে কেটে যায় বোঝা যায় না। আজ এই পরিস্থিতিতে স্টেশনে বসে একঘেয়ে সময় কাটাতে হবে না। প্ল্যাটফর্মের স্টল থেকে পয়সা দিয়ে ম্যাগাজিন বা খবরের কাগজ কিনতে হবে না, শুধু স্মার্টফোনই যথেষ্ট। ডিজিটাল দুনিয়ায় এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। 9টা নাগাদ ট্রেনের ঘোষণা হলো, আর প্রায় মিনিট 5-এর মধ্যে ট্রেন এসে দাঁড়ালো। আমি আমার নির্দিষ্ট কোচে উঠে পড়লাম। ট্রেন ছাড়তে যথারীতি 10 মিনিট দেরি হলো। ট্রেনে উঠে এক সহৃদয় ব্যক্তির কল্যাণে বসার জায়গাও পেয়ে গেলাম। ব্যাস, ইয়ারফোন কানে দিয়ে স্মার্টফোনে গান শুনতে লাগলাম। ঘুম যখন ভাঙল তখন ট্রেন হাওড়া ঢুকছে। এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে এই দীর্ঘ পথে ট্রেন যাত্রায় কিছুই আমার খেয়াল নেই। মোবাইলে দেখলাম রাত 12:30 বাজে। বাথরুম থেকে ঘুরে এসে নিজের ব্যাগটি নিয়ে নিলাম। প্রায় 1:45 নাগাদ ট্রেন হাওড়া ঢুকল। এত রাত হলেও জনবহুল হাওড়া স্টেশনে তা বোঝার উপায় নেই। ভিড় ঠেলে আমি এসে দাঁড়ালাম প্রিপেড ট্যাক্সি বুথের সামনে। বাইরে অবিরাম বর্ষণ হয়ে চলেছে। প্রিপেড বুথের সামনে প্রায় 100 লোকের লাইন, তাই সেখানে ট্যাক্সি পাওয়ার আশা ছেড়ে আমি ক্যাব বুক করার চেষ্টা করলাম। কিন্তু এই ঝড় জলের রাতে আমার চেষ্টা করাই সার হলো। অগত্যা হাওড়া ব্রিজের দিকে এগিয়ে কোনো খালি ট্যাক্সি পাওয়া যায় কি না সেই চেষ্টা করতে লাগলাম। ছাতা মাথায় দিয়ে এদিক ওদিক তাকিয়ে হাঁটছি, এমন সময় আমার একেবারে ডান দিক ঘেঁষে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সিটার সামনে জোরালো হেডলাইট জ্বলছে, কিন্তু গাড়িটা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি অ্যাম্বাসেডর গাড়ি। পুরনো ইঞ্জিনের ঘর ঘর শব্দ ভেদ করে ট্যাক্সির ভিতর থেকে বয়স্ক ট্যাক্সি ড্রাইভারের গলার আওয়াজ পেলাম। কোথায় যাবেন বাবু? আগে কামালগাছি।
বললাম আমি। চলে আসুন বাবু, কিন্তু কিছু টাকা বেশি দেবেন। প্রিপেড ট্যাক্সিতে 600 টাকা ভাড়া ওঠে, আমাকে আপনি 700 টাকা দেবেন। এই বৃষ্টি বাদলায় রাতে আর প্যাসেঞ্জার পাবো কিনা তো ঠিক নেই। আমি ড্রাইভারকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে তাই দেব, তুমি আমাকে পৌঁছে তো দাও। আর একটা কথা বাবু। ট্যাক্সিওয়ালের এই কথা শুনে আমি দরজা খুলতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কি কথা? আমি কিন্তু কোনো ক্যাশ টাকা নিই না, আমাকে অনলাইন পয়সা দিতে হবে। শুনে একটু অবাক হলাম, কারণ ক্যাব ছাড়া পুরনো হলুদ অ্যাম্বাসেডার ট্যাক্সি সাধারণত অনলাইনে ভাড়া চায় না। এ বলে কি? যাকগে, আমার তাতে কি। আমি উত্তর দিলাম, ঠিক আছে অনলাইনেই ভাড়া দেব। ট্যাক্সিতে বসে ট্যাক্সিওয়ালাকে পিছন থেকে দেখার চেষ্টা করলাম। বয়স্ক লোক, কিন্তু আমার দিকে পিছন ফিরে বসে আছে বলে মুখটা দেখা যাচ্ছে না। আবারও আমি আমার ইয়ারফোনটি কানে গুঁজে গান শুনতে শুনতে একটু নিদ্রাচ্ছন্ন হয়ে গেলাম। ঘুম ভাঙল ট্যাক্সি চালকের ডাকে। আপনার বাড়ি এসে গেছে বাবু। ও আচ্ছা, আমি একটু ঘুমন্ত অবস্থাটা কাটানোর চেষ্টা করলাম। অনলাইনে ভাড়া দিয়ে ট্যাক্সি থেকে নেমে গেটে দাঁড়িয়ে সিকিউরিটিকে ডাকছি, হঠাৎ দেখি ট্যাক্সিটা পিছন থেকে উধাও। একটু আশ্চর্য হলাম। আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে মুহূর্তের মধ্যে কোথায় উধাও হতে পারে? আর গাড়ির যা আওয়াজ, তাতেই নিশুতি রাতে বেশ কিছুটা গেলে তবেই তা শ্রবণেন্দ্রের এখতিয়ারের বাইরে যেতে পারে। সঙ্গে সঙ্গে আমার আরও একটা ব্যাপার মনে পড়ে গেল। আমি তো শুধু ড্রাইভারকে বলেছিলাম কামালগাছি যাব, তাহলে সে আমাকে কামালগাছি থেকে আরও 1 কিলোমিটার ভিতরে একেবারে আমার আবাসনের সামনে এনে গাড়ি দাঁড় করালো কি করে? এটা কি করে সম্ভব? আসুন স্যার। সম্বিত ফিরে পেলাম সিকিউরিটির কথায়। আমার মাথাটা যেন কাজ করছে না। ফ্ল্যাটে পৌঁছে কলিং বেল বাজাতে গিন্নি দরজা খুলে দিল। আমাকে বলল, টুবান ঘুমিয়ে পড়েছে, বেশি আওয়াজ যেন না হয়। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করি। আমি বললাম, আমি খাবো না, শরীরটা ভালো লাগছে না। সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো, দেখবে কাল সকালে ঠিক হয়ে যাবে। এই ঘটনার পর 3 সপ্তাহ কেটে গেছে। নানা ব্যস্ততার মধ্যে বিষয়টি আমার মস্তিষ্কে প্রায় ফিকে হতে শুরু করেছে। কিন্তু হঠাৎ ফেসবুকে একটা পোস্ট দেখে এই ঘটনাটি আমার মনের দরজায় সজোরে কড়া নেড়ে উঠল। সমর্পণ হালদার বলে এক ভদ্রলোক এই পোস্টটি করেছেন। গত 2 দিন আগে তিনি পরিবারসহ হাওড়া শালকিয়া থেকে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন। ফিরতে রাত হয়ে যায় বলে তারা ক্যাব বুক করছিলেন। মাঝ রাস্তায় তাদের ক্যাবটি খারাপ হয়ে যায়। রাত তখন 11:30। প্রায় 10 মিনিট ধরে চেষ্টা করেও তারা আর কোনো ক্যাব পাচ্ছিলেন না। তখন তাদের সামনে একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ায়। তাদেরকে প্রশ্ন করে, কোথায় যাবেন বাবু? উনি উত্তর দেন, ওনারা বেহালা শিলপাড়া যাবেন। বয়স্ক ড্রাইভার যেতে রাজি হয় এবং 800 টাকা ভাড়া চায়। তারপর ড্রাইভার তাকে অনলাইনে ভাড়া দিতে বলে। অত রাতে উনি আর কিছু 7-5 ভাবেননি এবং রাজি হয়ে যান। ট্যাক্সিতে উঠে উনি, ওনার স্ত্রী এবং মেয়ে 3 জনেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে ড্রাইভারের ডাকে এবং তারা দেখেন বাড়ির একেবারে দরজার সামনে তারা দাঁড়িয়ে আছেন। অনলাইনে ভাড়া দিয়ে নেমে আসার পর তারা দেখেন মুহূর্তের মধ্যে ট্যাক্সিটি উধাও। তাদের বাড়ির সামনে সরু গলিতে গাড়ি ঢুকলে তা ঘোরার জায়গা নেই, তাকে পিছন দিকে যেতে হবে। তাই কি করে কয়েক সেকেন্ডের মধ্যে ট্যাক্সিটি উধাও হয়ে গেল তা তারা বুঝতে পারছেন না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা ওঠার সময় বলেছিলেন বেহালা শিলপাড়া যাবেন। তাহলে শিলপাড়া থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে তাদের বাড়ির দরজার সামনে গাড়ি এলো কি করে? ওনার মেয়ে মধুরিমা গাড়ির নাম্বারটা দেখতে পেয়েছিলেন, 2139। এ তো হুবহু আমার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। আমি শুধু গাড়ির নম্বরটা খেয়াল করিনি। এর মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? কেন জানি না, আমার মনে হলো বিষয়টা একটু তলিয়ে দেখা দরকার। নিজের ভিতর থেকে যেন একটা তাগিদ অনুভব করলাম। তাই ট্রাফিক বিভাগে কর্মরত আমার বন্ধু অনিমেষের সঙ্গে যোগাযোগ করলাম।
ওকে ফোন করে ট্যাক্সিটার নম্বরটা দিতে সে একদিনের মধ্যেই গাড়ির সম্পর্কে আমাকে খবর দিল। যদিও এরকম কোনো তথ্য দেওয়া তার এখতিয়ারের বাইরে, কিন্তু আমি তার কাছে কিছু গোপন করিনি। সব কিছু শুনে তবে সে গাড়ির তথ্য দিল এবং সে নিজেও আমার সঙ্গ দিতে রাজি হলো। গাড়িটির মালিকের ঠিকানা এয়ারপোর্ট সংলগ্ন জায়গায়। মালিকের নাম বিমলা ঘড়ুই। গাড়ির মালিকানা এই 2-3 মাস হলো পরিবর্তন হয়েছে। আগের পক্ষের মালিক ছিলেন অমলেন্দু ঘড়ুই। তিনি গত হওয়ার পর মালিকানা পরিবর্তন হয়ে স্ত্রীর নামে হয়েছে। আমি কৌতূহল চেপে রাখতে পারলাম না। শুধুই মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা রহস্য আছে। সেই রহস্যটা কি সেটা উদ্ঘাটন না করা অবধি মনে শান্তি পাচ্ছিলাম না। অনিমেষকে নিয়ে আমি বিমলা ঘড়ুইয়ের ঠিকানায় হানা দিলাম। বস্তি এলাকা, লোককে জিজ্ঞাসা করাতে বিমলা দেবীর ঘর দেখিয়ে দিল। আমরা গিয়ে দরজায় টোকা মারতেই ভিতর থেকে একজন বয়স্ক মহিলা লাঠিতে ভর দিয়ে বাইরে এলেন। ভদ্রমহিলাকে দেখে তিনি যে অসুস্থ তা বেশ বোঝা যাচ্ছে। আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কে বাবা? তোমাদের তো ঠিক চিনতে পারছি না। আমি বললাম, আমাদের একটু কথা ছিল আপনার সাথে, ভিতরে আসবো? তাই এসো, কিন্তু কি ব্যাপার বলো তো? সামনে এক ফালি বারান্দা আর একটা ছোট ঘর, তার উপর টালির চাল। আমরা চেয়ার আর টুল ভাগাভাগি করে বসলাম। ওনাকে জিজ্ঞাসা করলাম, অমলেন্দুবাবু ট্যাক্সিটা এখন কে চালায়? উনি উত্তর দিলেন, আমার ভাইপো সুবল। কোথায় থাকে সে? এই তো আমাদের গলির আগের গলিতে। কেন বলো তো, ও কি কিছু করেছে? না না, কিছু না। গাড়ির ভাড়ার ব্যাপারে একটু কথা ছিল সুবলের সাথে, আমি বললাম। আমরা বিমলা দেবীর ঘর থেকে বেরিয়ে এসে সুবলের বাড়ির রাস্তা ধরলাম। সুবলের ঘরটিও একই রকম। সুবলের স্ত্রী এবং একটি ছোট্ট মেয়ে আছে। সুবলরা যেখানে ভাড়া থাকে সেখানেই একপাশে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে ট্যাক্সি নম্বর 2139। অনিমেষ নিজের পরিচয় দিয়ে সুবলকে জিজ্ঞাসা করল, তুমি রাত কটা অবধি গাড়ি চালাও? এই 9টা 9:30 অবধি। সুবলের হাবভাব একটু দাদা গোছের, তাই তার কথা বলার ধরন একেবারেই ভদ্র বলা যায় না। ঠিক করে ভেবে বলো, আমরা কিন্তু পুলিশের লোক। রাত 1টা-2টো অবধি মাঝে মাঝে গাড়ি চালাও কি না? আর গত 1 মাসের মধ্যে মাঝরাতে কোনোদিন গাড়ি চালিয়েছিলে কি? একেবারেই না। আমি 9টা 9:30 বেশি গাড়ি চালাই না। আর আসার পথে ঠেকে একটু তাস খেলে দুপে খেয়ে সোজা ঘরে চলে আসি। রাত 1:30-2টোর সময় তো আমার কানের পাশে বোম ফাটলেও আমি কিছু জানতে পারবো না। আজ এখনো বাড়ি আছো? বেরোবে না? না, আমার শরীরটা ভালো না, জ্বর হয়েছে। কবে থেকে? এই কাল রাত থেকে। তাই আজ বেরোবো না। বৃষ্টিতে ভিজে একটু ঠান্ডা লেগেছে। কিন্তু আমাদের কাছে যা প্রমাণ আছে, তুমি গত 1 মাসের মধ্যে রাত 1টার সময় হাওড়া থেকে কামালগাছি নিয়ে গিয়েছিলে। বেহালাতেও এক ভদ্রলোক ও তার পরিবারকে তুমি হাওড়া শালকিয়া থেকে নিয়ে এসেছিলে। আর গাড়ির ড্রাইভার তো তুমি ছিলে না, অন্য একজন বয়স্ক লোক ছিলেন। না স্যার, সত্যি বলছি, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি অত রাত অবধি গাড়ি চালাই না, আর এই গাড়ি আমি ছাড়া আর কেউ চালায়ও না। আচ্ছা, গাড়িটা তো তোমার কাকার, আর এখন তোমার কাকিমার নামে। তো তোমার সাথে কি কাকিমার কোনো চুক্তি আছে বা কোনো অফিসিয়াল কাগজ আছে যাতে তোমার কাকিমা তোমাকে এই গাড়িটা চালাতে অনুমতি দিয়েছেন? না স্যার, সেরকম কিছু ব্যাপার নেই। এটা একদম নিজেদের মধ্যে তো, তাই সারাদিন গাড়ি চালিয়ে যা আসে তা আমি আর কাকিমা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে নিই। আমি জিজ্ঞাসা করলাম, তুমি যাত্রীদের থেকে ভাড়া কিভাবে নাও? আগে সবাই যেরকম টাকা নেয় সেরকম। অনলাইনেও তো নাও? না না, আমি কখনো অনলাইনে ভাড়া নিই না। আমি এবার ওকে একটু চিঁচিয়ে বললাম, মিথ্যে কেন বলছো? আমি নিজে তোমাকে অনলাইনে ভাড়া দিয়েছি। সুবলও জোর গলায় বলে উঠল, আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ওই গুগল পে, ফোন পে বলে কি সব বলেও আমার নেই। আমি ক্যাশে ভাড়া নিই। আমি এবার ওকে বললাম, তাহলে তোমার গাড়ির নম্বর নিয়ে কেউ নকল নেম প্লেট বানিয়ে রাতে গাড়ি চালাচ্ছে? তুমি থানায় অভিযোগ জানাও। প্রমাণ হিসাবে আমি ফেসবুকের পোস্টের লিঙ্ক তোমায় শেয়ার করছি, তুমি সেটা পুলিশকে দেখাও। সুবল রাজি হলো। আমি ওর ফোন নাম্বার নিলাম ও ওকে ফেসবুকের পোস্টের লিঙ্ক শেয়ার করলাম। সুবলের ঘর থেকে বেরিয়ে এসে অনিমেষ বলল,
আর একবার বিমলা দেবীর বাড়ি যেতে হবে। উনি তো গাড়ির মালকিন, ওনার গাড়ি নিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা ওনাকেও তো জানানো দরকার। বিমলা দেবীর ঘরে গিয়ে আবার আমরা বসলাম। অনিমেষ ট্যাক্সির ঘটনাটা বলতে শুরু করেছে। কিছুক্ষণ আগে যখন প্রথমবার এসেছিলাম তখন অত ভালো করে দেখিনি, কিন্তু এবার যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে এলো। খাটের পাশে একটা ছোট টেবিল, সেই টেবিলের উপর একটা ফটো ফ্রেমে যার ছবি দেখলাম তিনি আর কেউ নন, আসানসোল থেকে বাড়ি ফেরার সময় মধ্যরাতে যে ট্যাক্সি আমাকে হাওড়া থেকে বাড়ি পৌঁছে দিয়েছিল সেই ট্যাক্সির বয়স্ক ড্রাইভার। অনিমেষ বিমলা দেবীকে সুবলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে বলছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কয়েক মুহূর্ত পর কোনো রকমে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, ওই ছবিটা কার? বিমলা দেবী উত্তর দিলেন, উনি আমার স্বামী অমলেন্দু ঘরুই। 3 মাস আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। কথোপকথনের মাঝে বিমলা দেবী এটাও বললেন যে ওনার মোবাইলে মাঝে মাঝে রাতে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ আসে, আর সেটা বোধ হয় সুবলই করে। আমি ওনার সামনে ওই রাতের কথা আর বললাম না। কথা শেষ করে আমরা বিমলা দেবীর ঘর থেকে বেরিয়ে বাইরে এলাম। বড় রাস্তায় এলে আমি অনিমেষকে বললাম, ভাই জল খাবো। অনিমেষ রাস্তার ধারে স্টেশনারি দোকান থেকে একটা জলের বোতল কিনে আমাকে দিল। আমার গলা ততক্ষণে শুকিয়ে কাঠ। তাড়াহুড়ো করে কোনো রকমে ছিপি খুলে জল খেতে গিয়ে কিছুটা জল ছলকে গায়ে পড়ে গেল। অনিমেষ বলে উঠল, আরে আস্তে খা, জামাটা তো পুরো ভিজিয়ে ফেললি। জলের বোতল প্রায় শেষ করে আমি বললাম, অনিমেষ, আমাকে হাওড়া থেকে যে বয়স্ক ট্যাক্সি ড্রাইভার ওই দিন বাড়ি পৌঁছে দিয়েছিল সে আর কেউ নয়, অমলেন্দু ঘরুই। ধর, তোর মাথা গেছে। আমার কথায় পাত্তা না দিয়ে অনিমেষ বলল, না রে সত্যি বলছি। আরে আমার কথা না হয় না মানিস, কিন্তু ফেসবুকে যে ভদ্রলোক পোস্ট করেছেন তিনি তো আর ভুল বলছেন না। আর যদি সুবলই হয় সে তো আর বয়স্ক নয়। শোন, তোরা দুজনেই রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছিস কে জানে। পুলিশ দুঘা দিলে এই সুবল দেখবি গড় গড় করে সব বলে দিচ্ছে। তুইও সব নিয়ে ভাবিস না, চায়ের দোকানে চল। আমরা কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করলাম। অনিমেষ বলল, দেখ, যদি তোর কথা সত্যি হয় তাহলে তো বলতে হবে হাইটেক ভূত, একেবারে অনলাইন ট্যাক্সি ভাড়া নিচ্ছে। এই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। অফিসে কাজের ফাঁকে হঠাৎ দেখি সুবল তার নম্বর থেকে আমায় ফোন করেছে। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো সুবলের গলা, স্যার, আপনার সেই পুলিশ বন্ধুটিকে নিয়ে একবার আসতে পারবেন? ভীষণ দরকার ছিল। কি ব্যাপার, ফোনেই বলো না। ফোনে তো সব কথা হয় না, আপনাদের সামনাসামনি সব কথা বলবো। আমি যেতাম, কিন্তু আমি তো খুব অসুস্থ। সেই যে আপনারা এলেন, আমার তখন থেকে জ্বর, রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়েছে, তাই কোথাও বেরোচ্ছি না। আমি বললাম, ঠিক আছে আমরা যাব। রবিবার আমি আর অনিমেষ সুবলের বাড়ি গেলাম। সুবল সত্যিই খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। ওর স্ত্রী দুটো চেয়ারে আমাদের বসতে বলে বাইরে গেল। সুবল বিছানায় আতশোয়া হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে চলল। আমার বাবারা 2 ভাই ছিল। আমার যখন 2 বছর বয়স তখন বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মা তখন লোকের বাড়িতে কাজ করে আমাকে নিয়ে সংসার চালাতেন, কিন্তু 1 বছরের মধ্যে মাও চলে গেল। এক বাড়িতে 3 তলার ছাদে কাপড় মেলতে গিয়ে সেখান থেকে পড়ে মা আমাকে ছেড়ে চলে গেল। আমার মা বাবাকে আমি মনে করতে পারি না। তারপর থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমার কাকা কাকি। ওদের কোনো ছেলেপুলে ছিল না, আমাকেই ছেলের মতো মানুষ করেছে। কাকা খুব ভালো লোক ছিল, কলকাতায় অনেক ট্যাক্সি ড্রাইভার কাকাকে চিনত। আর কোনোদিন যাত্রীদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। কাকার তো কিছু পুরনো বাতা ধরা যাত্রীও ছিল। কাকা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল কাকিকে যেন দেখি, কিন্তু আমি তা করিনি। তাই কাকা আমাকে এত বড় একটা শিক্ষা দিয়ে গেল। এই, তুমি আবার কি ভুলভাল গল্প শোনাচ্ছ আমাদের? হ্যাঁ, বলে উঠল অনিমেষ। অনিমেষ, আগে শোন ও কি বলছে। আমি অনিমেষকে থামিয়ে দিলাম।
সুবল বলে চলল। শরীর খারাপের জন্য রাতে ঠেকে গিয়ে মাল খেতে পারি না, তাই রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। পরশু রাতে এরকম ঘুম ভেঙে গেলে একটু বাথরুম যাওয়ার দরকার হয়ে পড়ল। মোবাইলে দেখি তখন রাত 3:30 বাজে। আমি বাইরের আলোটা জ্বেলে বাথরুমের দিকে যাচ্ছি, এমন সময় আমার চোখে খুব জোরালো আলো এসে পড়ল। চমকে গিয়ে দেখি ট্যাক্সির হেডলাইট দুটো জ্বলে উঠেছে। আমি দুর্বল শরীর নিয়ে দৌড়ে গেলাম গাড়ির কাছে। গাড়ির ভিতরে তাকিয়ে দেখি ভিতরে বসে আছে কাকা। তখন আমার এমন অবস্থা, গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পালাবো না দাঁড়িয়ে থাকবো কিছুই বুঝতে পারছি না। গাড়ির দরজা খুলে কাকা বেরিয়ে এলো। আমি এক পা পিছিয়ে যেতেই কাকা বলে উঠলেন, ভয় পাস না সুবল, তোর সাথে কিছু দরকারি কথা বলে আমি চলে যাব। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি কথা? দেখ, তুই রোজ গাড়ি চালিয়ে যা পয়সা পাস তার অর্ধেক নিজে নেওয়ার বদলে প্রায় পুরোটাই নিজের কাছে রেখে দিস, আর কাকিমাকে খুব সামান্য টাকা দিস। সেটা আমি জানি। তোর কাকিমা তোকে ছোটবেলা থেকে তোর নিজের সন্তানের মতো মানুষ করেছে, তার তুই এই প্রতিদান দিচ্ছিস? কাকিমা অসুস্থ, অনেক টাকার ওষুধ লাগে। আমি গত হওয়ার পর সেই ওষুধ কিনতে পারে না। আসলে তুই তো তাকে আর তার প্রাপ্য দিস না, তাই তার অর্থাভাব। তার উপর তোর রোজ রাতে ঠেকে গিয়ে সাট্টা খেলা, 2 পেগ বাংলা খাওয়া, এগুলো তো আছেই। নিজের সব কিছু মিটিয়ে যে সামান্য টাকা বাঁচে সেটা কাকিমাকে দিস। এসব দেখে আমি আর থাকতে পারলাম না রে। তাই রোজ রাতে তুই ঘুমিয়ে পড়লে আমি ট্যাক্সি নিয়ে বেরোই। রাতে যে টাকা আয় হয় সেটা তোর কাকিমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তাই কাকিমার ফোনে মাঝে মাঝে মেসেজ ঢোকে টাকা জমা পড়ার। তুই এখন শরীর খারাপ হয়ে ঘরে পড়ে আছিস, তোর তো টাকা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। কারণ আমি তোর বউ সীমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। তুই তা জানিসও না। বেঁচে থাকতে কোনোদিন এসব অনলাইন কি জিনিস জানতাম নে, কিন্তু এখন পরলোক প্রাপ্তি হয়ে তোর পাল্লায় পড়ে এই অনলাইনে ভাড়া নেওয়া। তবে একদিকে ভালোই হয়েছে, তোর হাতে ক্যাশ পড়লে তো তা থাকবে না। শোন, তোকে একটা কথা বলি, তোর কাকিমার যদি কোনো অযত্ন হয় তাহলে তোর ছাড় নেই। আর তুই যদি নিজেকে পরিবর্তন করতে পারিস তাহলে তোর কোনো অসুবিধা হবে না। আমি তোকে বলছি, শুধরে যা। আমার এই পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনে নে। আমার গাড়ি তেল খায় বেশি, গরমে যাত্রীদের এসি ছাড়া কষ্ট হয়। আমি তো বেঁচে থাকতে ভেবেছিলাম ব্যাংক থেকে তোর কাকিমার নামে ঋণ নিয়ে একটা গাড়ি কিনে ওই ওলা উবের কী সব হয় তাই চালাবো। ব্যাংকে গিয়ে সব ঠিকঠাক করে এসেছিলাম, কিন্তু আর সুযোগ পেলাম না। তাই তোর কাকিমাকে নিয়ে ব্যাংকে যা, সব হয়ে যাবে, তোর কোনো সমস্যা হবে না। কিন্তু সেক্ষেত্রে কাকিমার সাথে তোর যা চুক্তি তার অন্যথা হলে চলবে না। আর সপ্তাহের অন্তত 2-3 দিন রাতে বেরোস। রাতের ভাড়ার টাকাটাও বেশি পাওয়া যায়,
আমার কথাটা মনে রাখিস, আর এবার শুধরে যা। আমি চলি। তারপর দেখলাম ট্যাক্সির হেডলাইট দুটো আর ইঞ্জিন দুটো একসাথে ঝপ করে বন্ধ হয়ে গেল। আর কাকাকেও যে দেখতে পাচ্ছি না। দুবার কাকা কাকা বলে ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি কেমন ভ্যাবাচাকা খেয়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর কোনো মতে একটা ঘোরের মধ্যে ঘরে এসে ঢুকলাম। বাথরুমে যাওয়ার যে প্রয়োজন আছে তাও বেমালুম মাথায় নেই। একটানা এতক্ষণ কথা বলে সুবল একটু থামল। ঘরের কোণে টেবিলে রাখা জলের বোতলটার দিকে ইশারা করাতে আমি উঠে বোতলটা নিয়ে এসে ওকে দিলাম। ও কিছুটা জল খেয়ে বলল, আর অন্যায় করব না স্যার, কাকিমাকে আর কম টাকা দেব না। আমি সারটা আর মদের পিছনে টাকা খরচ করব না। এইবার ভুল হলে আমার রক্ষে নেই। আমার ও অনিমেষের মুখে কোনো কথা নেই। আমরা সুবলের ঘর থেকে বেরিয়ে এলাম। বেরোনোর আগে অনিমেষ ওর পুলিশি কায়দায় বলল, মনে থাকে যেন, এরপর ভুল হলে তোমার কাকার হাইটেক ভূত তো আছেই, তার সঙ্গে পুলিশও আছে। সুবল বাধ্য ছেলের মতো মাথা নেড়ে অনিমেষের কথায় সম্মতি জানালো। এরপর মাঝে মাঝে বিমলা দেবীর খোঁজ খবর নিতাম। সুবল আর কোনো বেগরবাই করেনি, একেবারে ভালো ছেলের মতো শুধরে গিয়েছিল। তাই অমলেন্দুবাবুর হাইটেক ভূতও আর গভীর রাতে মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে আসে না। সেই কাজটা সুবলই করে। তবে এতদিনে উপলব্ধি করতে পারলাম ডিজিটাল দুনিয়ার সাম্রাজ্য পৃথিবী ছেড়ে পরলোকেও পৌঁছে গেছে। তাই সময়ের সাথে সাথে ভূতেরাও ডিজিটাল দুনিয়ায় পদার্পণ করেছে, না হলে নিজেরা যে মানুষের থেকে পিছিয়ে পড়বে। কথাকলির গল্প চ্যানেলের আজকের নিবেদন এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আমরা হাজির হব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলি সরাসরি পড়ে ফেলুন কথাকলির গল্প ফেসবুক পেজে।